19শে ফেব্রুয়ারির রাতে থানার মধ্যে থেকে কুহেলির এসপি রানা সিংয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাতে গোটা কুহেলি তোলপাড় হতে থাকে। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় রানাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। রানার খুনের তদন্তে নামে ডিএসপি অগ্নি বসু। আর এরপর থেকেই নানা বিষয়ে উঠে আসতে থাকে আমাদের সামনে। রানাকে কে মারল? রানার স্ত্রী রাধিকা, রাধিকার বোন ও দিদি, নাকি রানার পুরনো প্রেমিকা? গল্পের শেষের টুইস্ট যা গোটা গল্পের মোড়টাকেই ঘুরিয়ে দিতে চলেছে। তাই সবটা জানতে ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সকলকে সৌমিস ফিকশনাল ওয়ার্ল্ডে স্বাগত। এবার তবে শুরু করছি ওয়েব সিরিজ কুহেলির এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতেই আমাদের কুহেলি পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। ইনি হলেন কুহেলি পুলিশ স্টেশনের হেড কনস্টেবল হরিণ হাতি। সন্ধ্যা নাগাদ তার ডিউটি আওয়ার শুরু হলে সে থানায় এসে ঢোকে। হরিণবাবু ঠাকুর দেবতায় বেশ বিশ্বাসী ছিলেন, তাই থানায় ঢুকেই তিনি রুমের এক কোণে তারই পাতা ঠাকুরের আসনে সন্ধ্যাবাতি দিতে বলেন না। অপরদিকে আমাদের রাধিকাকে দেখানো হয়। রাধু বা রাধিকা সিং হল কুহেলির এসপি রানা সিংয়ের ওয়াইফ। সে আজ তার আর রানার 11তম বিবাহবার্ষিকীর সমস্ত আয়োজনে ব্যস্ত ছিল। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলে হরিণ রানার চেম্বারের দরজা খুলে দেখতে পায় এক বীভৎস দৃশ্য, যা সে কল্পনাও করেনি। দেখা যায় ঘরের মেঝেতে একরাশ ছড়ানো কাগজপত্র এবং ফ্যানের সাথে ঝুলছে রানার নিথর দেহ। কাগজপত্রের ওপর একটা ছোট্ট চিরকুটে টাটা লেখা একটা নোট হরিণ খুঁজে পায়। সকালে রানা সিংয়ের মৃত্যুর খবর জানাজানি হতেই থানার সামনে প্রেস, সাধারণ মানুষের ভিড় জমে যায়। কেউই বিশ্বাসই করতে পারে না যে রানা সিংয়ের মতো একজন মানুষ সুইসাইড করতে পারে। সবাই রানার মৃত্যুর আসল কারণ যাতে তদন্ত করে খুঁজে বের করা হয় তার জন্য বিক্ষোভ করতে থাকে। তখনই ভিড় ভেদ করে থানায় এসে ঢোকে ডিএসপি অগ্নি বসু। তাকে রানার মৃত্যু তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে থানায় রানার স্ত্রী রাধিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এই হলো রাধিকার দিদি দেবিকা দত্ত এবং ইনি রাধিকার বোন ইশিকা। এরপর অগ্নি রাধিকাকে একটা ফাঁকা রুমে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায়। অগ্নি এরপর প্রশ্ন করতে শুরু করে। সে প্রথমেই রাধিকার কাছে জানতে চায়, এসপি রানা কি খুব কম কথা বলতেন? রাধিকা জানায় না। এরপর অগ্নি প্রশ্ন করে, রানা তো রাধিকার চেয়ে বয়সে বেশ অনেকটাই বড়, তাদের কি এটা লাভ ম্যারেজ ছিল? রাধিকা জানায় সে তার বাবার খুব ন্যাওটা ছিল। রানার সাথে রাধিকার দেখা হয় রাধিকার বাবার মৃত্যুর পরে। রাধিকা চেয়েছিল তার স্বামীর মধ্যে তার বাবার গুণগুলো যেন থাকে। রানার মধ্যে রাধিকা তার প্রতি কেয়ার, প্রোটেক্টিভনেস, বিশ্বস্ততা এই গুণগুলো খুঁজে পেয়েছিল। এরপর অগ্নি প্রশ্ন করে, রানা কি ডিপ্রেস ছিল? রাধিকা জানায় না তো। অগ্নি আবার প্রশ্ন করে, আপনাদের 11 বছরের বিবাহিত জীবন এখন কেমন ছিল? সেটা আমাদের দেখাতে সিন ফ্ল্যাশব্যাকে ফেরে। তাতে দেখা যায় রাধিকারা বোনেরা মিলে একটা ছুটির দিনে পিকনিকের আয়োজন করেছিল। তারা সেখানে বেশ মজাতেই ছিল, কিন্তু হঠাৎ একটা ফায়ারিংয়ের আওয়াজে তারা পেছন ঘুরে দেখতে পায় রানা বন্দুক কাঁধে নিয়ে জঙ্গলের দিক থেকে আসছে এবং পেছন পেছন আসছে রানার বন্ধু সিকান্দার চাকলাদার। রানা তার স্ত্রী রাধুর সামনে এসে হঠাৎ করেই রাধুর কোলে একটা মরা পাখি ছুঁড়ে দেয়, যেটা সে শিকার করে এনেছিল। এটা দেখে ভয় পেয়ে লাফিয়ে চিৎকার করে ওঠে রাধু। রানা রাধুকে ধমকে দিয়ে বলে, তুমি আজ পাখিটা পরিষ্কার করে কাটবে। রাধুর দিদি ও বোন বারবার করে রানাকে বারণ করতে থাকে, কারণ রানা তো জানে যে রাধুর নেক্রোফোবিয়া আছে। তাই তো রাধু ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান। কিন্তু রানা কারো কোনো বারণই শোনে না। সে জোর করে রাধুকে দিয়ে পাখিটা পরিষ্কার করাতে থাকে। সিন আবার বর্তমানে ফেরে। রাধু এতক্ষণ এই খারাপ স্মৃতিটা নিয়ে ভাবছিল। অগ্নির ডাকে তার হুঁশ ফেরে। রাধু তার সাথে রানার করা খারাপ ব্যবহারের কথাগুলো পুরোপুরি লুকিয়ে গিয়ে বলে তার পুরো জীবনটাই রানাকে ঘিরে ছিল। অগ্নি আবার জানতে চায়, রানার কি এমন কোনো শত্রু ছিল যে রানাকে প্রাণে মারতে পারে? এই কথা শুনে রাধু ভাবতে থাকে, সেই তো একদিন ঘুমের মধ্যে রানাকে মারার চেষ্টা করেছিল। এরপর এক এক করে রাধিকার বোন ইশিকা ও দিদি দেবিকাকে ইন্টারোগেট করতে ডাকে অগ্নি। ইন্টারোগেশনের সময় অগ্নি সেই প্রশ্নগুলোই করে যেগুলো সে রাধুকে করেছিল। তাতে 3 বোনই আলাদা আলাদা উত্তর দেয়। 3 বোনের আলাদা আলাদা উত্তর দেওয়া নিয়ে অগ্নি একটু ভাবনা চিন্তা করতে থাকে। এরপর রানার বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। রাধিকাকে নিয়ে তার 2 বোন যখন থানা থেকে বেরোচ্ছিল, তখন থানার সামনে জড়ো হওয়া ভিড়ের মধ্যে থেকে সিকান্দার ইশিকার দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, ও খুন, ইশিকা খুন।
কারণ সে একদিন দেখেছিল ইশিকা কিভাবে রানার দিকে একটা ছুরি নিয়ে তাক করে তাকে মারতে এসেছিল এবং মুখে বলছিল, রানাদা তুমি আমার হাতেই মরবে। আসলে সেদিন ইশিকার এত রাগের কারণটা ছিল ইশিকার স্বামী প্রবীরের পা দুটো অকেচো হয়ে গেছিল কোনো একটা অ্যাক্সিডেন্টে, যেটা হয়তো রানার কারণেই হয়েছিল। সিন আবার বর্তমানে ফেরে। পরের দিন সকালে অগ্নির বস এসে রানার কেসটা তাড়াতাড়ি সলভ করার জন্য অগ্নিকে চাপ দিতে থাকে। রানা ও রাধুর মেয়ে রাইকে দেবিকা ডিনার করাচ্ছিল। সেটা দেখে রাধুর সেই দিনের কথা মনে পড়ে, যেদিন প্রবীর একটা ফুটবল ম্যাচ জিতে আসার পর সবাই ডিনার টেবিলে খুনসুটিতে মেতেছিল। ডিনার টেবিলে প্রবীর সবাইকে একটা সুখবর দেয় যে মুম্বাই কেটিএফসি তার সাথে নেক্সট ম্যাচের জন্য কন্ট্যাক্ট করেছে। প্রবীর খেলাধুলার জগতে বেশ নাম করছে। সুখবরটা পেয়ে সকলেই খুব খুশি হয়। দেবিকার বর বলে, তুমি ক্লাবে জয়েন করলেও কুহেলি ছেড়ে কিন্তু যাবে না। তোমার খেলাধুলার জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি এখানেই করে দেব। এতক্ষণ সবাই কথাবার্তা বললেও রানা চুপ করেছিল। এবার সে বলে, এসএসপি স্যার আর তার গোটা টিম প্রবীরের সাথে ফটো তুলতে চাই, তাই সে প্রবীরকে এখনই নিয়ে যাবে। কিন্তু তখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল এবং রানা প্রায় পুরোপুরি ড্রাঙ্ক ছিল, তাই সবাই তাদেরকে সকালে যেতে বলে। বিশেষ করে ইশিকা অনেকবার রানাকে বাধা দেয় প্রবীরকে নিয়ে যেতে, কিন্তু রানা কারোর কোনো কথা না শুনে প্রবীরকে নিয়ে বেরিয়ে যায় এবং রাস্তায় একটা বড় দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনাতে রানার তেমন কোনো ক্ষতি না হলেও প্রবীরের দুটো পাই বাদ চলে যায়। সিন আবার বর্তমানে ফেরে। পরের দিন সকালে বাজার করে বাড়ি ফেরার সময় সিকান্দার গোটা রাস্তায় ইশিকাকে ফলো করতে থাকে। ইশিকা কোনো রকমে দৌড়ে বাড়ি ঢোকে। এদিকে কেউ একটা গোপনে ডিএসপি অগ্নিকে ফলো করছিল। তারপর দিন রানার স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে সবাই রানার সম্পর্কে ভালো ভালো অভিজ্ঞতার কথা বলতে থাকে। রানার স্মরণসভা চলাকালীন একজন লোক হঠাৎ মরা কান্না জুড়ে দেয়। অগ্নি হরিণের থেকে জানতে পারে লোকটা লোকাল মদের দোকানের মালিক পিটার মণ্ডল। রানা ছিল পিটারের দোকানের টপ কাস্টমার। সিকান্দার যখন রানার ব্যাপারে বলছিল তখন তার কথা থেকে আমরা জানতে পারি রানা মারা যাওয়ার দিন সন্ধ্যায় তার সাথে রানার দেখা হয়েছিল। রানা বলেছিল সে রাতের পুলিশ পার্টিতে যাবে না। সে তাচ্ছিল্যের সুরে বলে, আজকের দিনেই তো একটা মেয়েকে বিয়ে করে উদ্ধার করেছিল সে। দেখা যাক বাড়ি ফিরে তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এরপর রানা সিকান্দারকে ড্রপ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিল। রানার মৃত্যুর ঠিক আগেই রানা এই সিকান্দারের সাথেই ছিল এটা জানতে পেরে অগ্নি সিকান্দারকে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টাডিতে নেয়। অগ্নি রাধিকাদের জানায় রানাকে মোটা দড়ি পেঁচিয়ে খুঁড়ে সেই একই রকম দড়ি দিয়ে ফ্যানে টাঙিয়ে দিয়েছিল ঘটনাটাকে সুইসাইড প্রমাণ করার জন্য। অগ্নি রাধুকে জিজ্ঞেস করে রানার মৃত্যুর দিন সন্ধ্যা নাগাদ সে কী করছিল। রাধু বলে সে একটা মরা পাখি কাটছিল। ফ্ল্যাশব্যাকে সেটাই দেখা যায়। দেবিকা এবং ইশিকাকেও ওই একই প্রশ্ন করা হলে দেবিকা বলে সে তার শাশুড়ির সাথে পার্টির ডিনার রেডি করছিল, কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে চুপি চুপি কোনো একটা জায়গা থেকে একটা প্যাকেট খুব সাবধানতার সাথে গাড়িতে লুকিয়ে ফেলে। এবং ইশিকা বলে সে তার ক্যাফে হাংরি ইয়েতিতে রান্না করছিল সেদিন, কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেও মিথ্যা বলছে। সে সেদিন লুকিয়ে থানায় ঢুকেছিল। থানায় সিকান্দারকে ইন্টারোগেট করে জানা যায় ইশিকা এর আগেও একবার রানাকে বিষ রানার প্রিয় ডিশ থেংতুতে মিশিয়ে খাইয়ে মারতে চেয়েছিল। এর ফলে টানা 3 দিন রানা হাসপাতালে ভর্তি ছিল। তার ধারণা রানার সাথে বেরিয়েই যেহেতু প্রবীরের অত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তাই সে রানাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। এছাড়া আরও একদিন রানা নাকি ভুল করে প্রবীরের গায়ে গরম স্যুপ ঢেলে দিয়েছিল বলে সেই দিন রাতে ইশিকা ড্রাঙ্ক হয়ে তার কোয়ার্টারে এসে রানার গালে জুতো দিয়েও মেরেছিল। পরের দিন আবার অগ্নির বস থানায় আসে রানার কেসের আপডেট নিতে। তাতে অগ্নি জানায় এসপি রানার ধরা ক্রিমিনাল এই খুনটা করেনি, আর কেউ মারা যাওয়ার সময় টাটা লিখে যায় কি। এছাড়াও পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে রানার বডিতে ধস্তাধস্তির কোনো চিহ্নই ছিল না। সুতরাং এর থেকে বোঝাই যায় যে খুনে হয়তো রানার চিনত। এইসব ডিটেলস নিয়ে অগ্নির বস বেরিয়ে যেতেই সিকান্দার বেশ উত্তেজিত হয়ে রুমে ঢোকে। সে এতক্ষণ কান পেতে বাইরে থেকে অগ্নির কথাগুলো শুনছিল। সে অগ্নিকে বলে, ঠিক বলেছেন, রানার ফ্যামিলিই ওকে মেরেছে। তবে সে এবার ইঙ্গিতটা ইশিকা নয় দেবিকার দিকে করে, কারণ সে একদিন রাস্তায় দেবিকার সাথে রানার কথা কাটাকাটির পর তার কাছে এসে রানাকে ক্যারেক্টারলেস বিচ বলে দেবিকাকে গালাগালি করতেও শুনেছিল। সকালে দেবিকাকে তার বর প্রতীক রানার খুন বিষয়ে কথা বলতে গিয়ে বলে, পুলিশের চাকরিতে এরকম তো অনেক শত্রুতা থাকে,
এখন কে যে রানার এত বড় ক্ষতি করলো, পুলিশ কিভাবেই বা খুঁজে বের করবে। তাতে সিন ফ্ল্যাশব্যাকে ফেরে। দেখা যায় একদিন ব্রেকফাস্ট টেবিলে রানা দেবিকার স্কুলের কলিগ নিলয়কে নিয়ে ইনডিরেক্টলি দেবিকাকে ব্ল্যাকমেল করছিল। তাতে আমরা বুঝতে পারি দেবিকার সাথে এই নিলয় নামের ছেলেটার হয়তো অফিস কলিগের থেকেও একটু বেশি কোনো সম্পর্ক রয়েছে। সিন আবার বর্তমানে ফেরে। অগ্নি আবার রাধুকে প্রশ্ন করতে আসে। সে ইশিকার রানাকে মুখে জুতো দিয়ে মারার বিষয়টা নিয়ে প্রশ্ন করলে রাধু জানায় ইস্যু ওটা ইচ্ছে করে করেনি। আর সিকান্দারের কথার কি কোনো ভিত্তি আছে? সবাই তো জানে সিকান্দারের বউ ওকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে। রাধিকা বলে তার মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। যখন তারা মারা যায় তখন দেবিকা কলেজে পড়ে, রাধিকা স্কুলে পড়ে। ইশিকা তখন আরও ছোট ছিল। রাধিকা যেহেতু একটু ভীতু এবং নার্ভাস প্রকৃতির মেয়ে, তাই দেবিকা ও ইশিকা মিলে সব সময় তাকে আগলে রাখে। তাই দেবিকা বা ইস্যু কখনোই তার স্বামীকে মারতে পারে না। অগ্নি প্রশ্ন করে 19শে ফেব্রুয়ারি রানা যেদিন মারা যায় সেদিন আপনি রানাকে লাস্ট কখন দেখেছিলেন? রাধিকা বলতে থাকে এবং সিন ফ্ল্যাশব্যাকে ফেরে। রাধু সেদিন সকালবেলায় রানার অফিস বেরোনোর আগে চা ব্রেকফাস্ট রেডি করে দেয়। তারপর সেদিন অ্যানিভার্সারি উপলক্ষে রাধু একটা দামি ঘড়ি রানাকে গিফট করে। ঘড়িটা রানার বেশ পছন্দ হলেও সারা বছর তার দেওয়া সংসার খরচার টাকা থেকে টাকা বাঁচিয়ে রাধু ঘড়িটা কিনেছে শুনে রাধুকে বাঁকা কথা শোনাতেও সে ছাড়ে না। তারপর রানা আর বাড়ি ফেরেনি। সিন আবার বর্তমানে ফেরে। রাধুর মুখে রানার ঘড়ির কথাটা শুনে অগ্নির মনে পড়ে তারা তো রানার বডি বা তার আশেপাশে কোনো ঘড়ি খুঁজে পায়নি। অগ্নি রাধিকার থেকে ঘড়িটার একটা ফটো দেখতে চাই। ওদিকে দেবিকা তার স্কুল যাওয়ার জন্য গাড়িতে ওঠে। তখনই আমরা দেখতে পাই দেবিকার গাড়ির মধ্যে রানার ওই সেম মডেলের একটা ঘড়ি রয়েছে। এরপর দেবিকা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং হঠাৎ মাঝ রাস্তায় একটা ছেলে দেবিকার পথ আটকায়। দেবিকা গাড়ি থামালে সে দেবিকার কাছে এসে দেবীকে ব্ল্যাকমেল করতে থাকে। সে বলতে থাকে আপনি আমাকে এখানে রানা সিংকে মারতে নিয়ে এলেন, তারপর নিজেই মেরে দিলেন। এবার তো আর 10 লাখে হবে না, এবার দেবী 20 লাখ না দিলে সে থানায় গিয়ে ডিএসপি অগ্নিকে কথাটা জানিয়ে দিয়ে আসবে। তাতে টেনশনে পড়ে যায় দেবী। এরপর রাধিকা, দেবিকা ও ইশিকা 3 বোনে মিলে তাদের হোমস্টেতে লুকিয়ে দেখা করে। সেখানে রাধু জানায় পুলিশ তার সাথে কাল কথা বলতে এসেছিল এবং তারা হয়তো ইশিকাকে খুন ভাবছে। এছাড়া পুলিশ রানার মিসিং ঘড়ির ব্যাপারেও জিজ্ঞাসা করেছিল। রাধু ইস্যুকে প্রশ্ন করে সে কি আন্দাজ করতে পারছে কে রানাকে মারতে পারে। তাতে সিন ফ্ল্যাশব্যাকে ফিরে এবং দেখা যায় দেবিকা একদিন রানার গাড়িতে তার কেটে কার অ্যাক্সিডেন্টে রানাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন রানার গাড়ি ব্রেক ফেল করে খাদে পড়ে গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় রানা। ওদিকে অগ্নি থানায় রানার গাড়ি যে ছেলেটি অ্যাক্সিডেন্টের পর রিপেয়ার করতো সেই মেকানিককে ডেকে পাঠায়। তার থেকে জানা যায় প্রথমবার যেবার প্রবীর গাড়িতে থাকাকালীন অ্যাক্সিডেন্ট হয় ওটা ঠান্ডায় ব্রেক জাম হওয়ার জন্য হয়েছিল, কিন্তু পরের বারের অ্যাক্সিডেন্টটা ন্যাচারাল ছিল না, কেউ গাড়ির তারটা কেটে রেখেছিল। রাত্রে রাধুর মেয়ে রায় খুব ভয় পেয়ে থাকলে রাধু তার ওয়ার্ড্রোব খুলে রায়কে রাধা মাধবের একটা মূর্তি দেখায়। রানা যেহেতু ঠাকুর দেবতায় বিশ্বাস করতো না এবং রাধু ঠাকুর পুজো করুক সেটাও চাইতো না, তাই রাধু এভাবে লুকিয়ে লুকিয়ে রোজ পুজো দিত। ঠাকুরের মূর্তি দেখে সাহস পায়, খুশি হয় রায়। ওদিকে সন্ধ্যের অন্ধকারে নদীর ধারে একটা নির্জন জায়গায় আসে দেবিকা ও ইশিকা এবং দেবী রানার ঘড়িটা নষ্ট করতে সেটা আগুনের মধ্যে ফেলে দেয়। তখনই আবার সিন ফ্ল্যাশব্যাকে ফেরে এবং দেখা যায় কোনো এক রাত্রে দেবিকা ও ইশিকা আলাদা আলাদাভাবে রানাকে ঘুমের মধ্যে মারতে গেছিল, কিন্তু রানার ঘরে গিয়ে তাদের দুজনের দেখা হয়ে যায়। যদিও তারা সেদিনও রানাকে মারতে ব্যর্থ হয়, তারা সেই রাতেও এখানে এসেছিল। ইশিকা রাধিকার ওপর রানার করা টর্চার ও প্রবীরের অ্যাক্সিডেন্ট এইসব মিলিয়েই এর আগে প্রায় 2 বার রানাকে মারার চেষ্টা করেছিল। ইশিকা এবার তার বর্তি দেবীর কাছে জানতে চাই সে কেন রানাকে মারতে চেয়েছিল। দেবী বলতে থাকে তার স্বামী প্রতীক যখন তাদের মেয়ে অলিকে জোর করে হোস্টেলে ভর্তি করিয়ে দেয় তখন সে মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছিল। সেই সময় তার স্কুলে নিলয় নামে একজন টিচার হিসেবে জয়েন করে এবং তারা কাছাকাছি এসে যায়, যদিও তাদের কাছাকাছি আসাটা একটা কিস পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু রানা তার আর নিলয়ের সেই কিস করার মুহূর্তটা ছবি তুলে রেখেছিল এবং সেটা দেখিয়ে দিনের পর দিন ভয় দেখাতো দেবীকে। রানা এগুলো করে রাধুর দিদি ও বোনকে রাধুর থেকে দূরে করতে চেয়েছিল, যাতে তারা নিজেদের লাইফ নিয়ে এতটাই পাজল হয়ে যায় যে রাধুকে সাপোর্ট দেওয়ার সুযোগই না পায়।
এটাই রানা চেয়েছিল। সেদিন রাত্রে তারা এসব কথা নিয়ে আলোচনা করেছিল। সিন বর্তমানে ফেরে। দেবী ইশিকাকে জানায় ননীগোপাল তাকে ব্ল্যাকমেল করে 20 লাখ টাকা চাইছে। ওদিকে অগ্নির সন্দেহ হয় যে যে দিনগুলোতে রানাকে মারার চেষ্টা করা হয়েছিল সেই দিনগুলোতে কি বিশেষ কিছু ঘটেছিল। এটার উত্তর জানতে সে হরিণকে নিয়ে সিকান্দারের কোয়ার্টারে তার সাথে কথা বলতে চলে যায়। ওদিকে আবার অগ্নির অনুপস্থিতিতে তার কোয়ার্টারে ঢুকে কেউ কাগজপত্রের মধ্যে তন্ন তন্ন করে কিছু খুঁজতে থাকে। দেবিকা 16 লাখ টাকা কোনো রকমে জোগাড় করে ননীগোপালকে দিতে আসে। তার সাথে ইশিকাও আসে। 20 লাখ টাকা পুরোপুরি না পাওয়ায় ননী টাকা নিতে অস্বীকার করে। একে তো কাজ হয়নি, তার ওপর আরও এক্সট্রা 10 লাখ দিতে হচ্ছে। এতে ইশিকা খুব রেগে যায়। সে ননীকে প্রশ্ন করে, তুমি নাকি শার্প শুটার, তো তোমার টার্গেট মিস হয় কি করে? তাতে ননী বলে, যেদিন সে রানাকে মারতে গেছিল সেদিন সিকান্দার ও রানা পুরোপুরি ড্রাঙ্ক হয়ে নাচছিল, তাই অনেক চেষ্টার পরেও টার্গেট মিস হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুলিটা সেদিন রানার পেছন দিয়ে বেরিয়ে গিয়ে সিকান্দারের কোয়ার্টারের দরজার পাশে লেগেই সেখানে গেঁথে যায়। আজ সিকান্দারের বন্ধ কোয়ার্টারের সামনে গিয়ে অগ্নি চোখ পড়ে সেই বুলেটের ওপর। সেই বুলেটটাকে ফরেন্সিকে পাঠায়। ওদিকে ননীকে তখনকার মতো 16 লাখ দিয়ে বিদায় করা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাধুও একদিন সিঁড়িতে তেল ফেলে রানাকে মারার অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু রানার তাতেও কিছু হয় না। সকালে অগ্নি হরিণকে .22 বোল্ড অ্যাকশন এই রাইফেল কুহেলিতে কাদের কাদের কাছে রয়েছে তার একটা লিস্ট বানাতে বলে। তাতে হরিণ অগ্নিকে বলে যে রানা স্যারকে লং রেঞ্জ রাইফেল দিয়ে মারার চেষ্টা হয়েছিল, আর তিনি তো এতে গোল্ড মেডেল পেয়েছিলেন এবং এর জন্য তিনি 2012 ব্যাচে কলকাতা শুটিংয়ের ক্লাস নিতেও যেতেন। একেই হয়তো বলে ভবিতব্য। হরিণ চলে গেলে একজন কনস্টেবল সিকান্দারকে ধরে অগ্নির চেম্বারে নিয়ে যায়। অগ্নি সিকান্দারকে প্রশ্ন করে কাল রাতে সে কোথায় ছিল। তাতে সিকান্দার বলে সে রানাকে খুব মিস করছিল, তাই সে পিটারের মদের শপে গেছিল। অগ্নি সিকান্দারকে তার কোয়ার্টারের বাইরে পাওয়া বুলেটটার ব্যাপারে কিছু জানে কিনা জানতে চাইলে সিকান্দার বলে সেই রাতে কেউ একজন তার কোয়ার্টারের বাইরে এসেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন ননীই এসেছিল বুলেটটা দেওয়াল থেকে তুলে নিতে, কিন্তু সিকান্দারকে দেখতে পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। সকালে সিন রানার বাড়িতে ফেরে। দেখা যায় অনেক দিন পর রাধু তার পছন্দের কফি আজ খেতে পারছে। রানা বেঁচে থাকতে এ বাড়িতে কখনোই কফি আসতো না। ওদিকে দেবীর বর ডিএম তাকে ফোন করে জানায় তাকে এসএসপি স্যার খবর দিয়েছে যে রানাকে সিকান্দারের কোয়ার্টারে লং রেঞ্জ রাইফেল দিয়ে শ্যুট করার চেষ্টা করা হয়েছিল 15 ফেব্রুয়ারি নাগাদ। সেই গুলিটা পুলিশ সিকান্দারের কোয়ার্টার থেকে উদ্ধার করেছে। শুটার হয়তো রাধু আর তার মেয়েকে টার্গেট করতে পারে, তাই ডিএম দেবীকে রাধুর বাড়ি চলে যেতে বলে এবং উনি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থাও করে দেন। ওদিকে হরিণ থানায় ফিরে খবর দেয় কুহেলিতে মোট 4 জনের কাছে .22 এর লাইসেন্স ছিল। 3 জন রিটায়ার্ড আর্মি অফিসার ও আর একজন স্বয়ং এসপি রানা সিং। তাতে করে অগ্নি একটা মুচকি হাসি দিয়ে বলে তবে তারা এবার রানার বাড়িতেই যাবে। ডিএম এর ফোন পাওয়া মাত্রই দেবী ইশিকাকেও তার ক্যাফে থেকে নিতে চলে আসে। রানার বাড়ি গিয়ে অগ্নি একটা মোটা দড়ি দেখে তার খটকা লাগে, যেটাতে রাধু জামা কাপড় মিলছিল। ঠিক সেম দড়িতে রানার গলায় ফাঁস দেওয়া হয়েছিল। এটার ব্যাপারে অগ্নি জানতে চাইলে বাড়ির হেল্পিং হ্যান্ড বলে সে এটা এনেছে। অগ্নি এবার রানার রাইফেলের ব্যাপারে জানতে চায়। অগ্নির রাইফেল সম্বন্ধে জেনে গেছে, তাই ননী যেন সাবধানে থাকে এটা বলতে দেবী ননীকে ফোন করে। কিন্তু ননী তখন পিটারের বারে বসে তার সাথে নতুন ড্রিঙ্ক এক্সপ্লোর করতে ব্যস্ত ছিল, তাই দেবীর ফোন এলে ননী কোনো কথা শুনতে চায় না, বরং সে আরও 14 লাখ ডিমান্ড করে। সে জানায় সে পুলিশের ভয় করে না, কারণ সে তো এসপি রানার রাইফেল দিয়েই রানাকে গুলি করেছিল। সব হয়তো জানাজানি হয়ে যেতে পারে এবং তারা যে রানাকে মারতে চেয়েছিল এটা জেনে রাধু কষ্ট পেতে পারে। এটা বুঝতে পেরেই তারা সিদ্ধান্ত নেয় তারা রাধুকে আজ রাতেই সবটা জানিয়ে দেবে। অগ্নি রানার রাইফেলটা রানার বাড়ি থেকে নিয়ে যায় এবং সেটা টেস্ট করতে ল্যাবে পাঠায়। রাতে কোয়ার্টারে ফিরে অগ্নি দেখে তার ঘরে সমস্ত কাগজপত্র ছড়ানো ছিটানো রয়েছে এবং এরপর আচমকাই কেউ পেছন থেকে এসে অগ্নির মাথায় সজোরে আঘাত করে। জ্ঞান হারায় অগ্নি। সকালের কথা মতো রাত্রে দেবিকা আর ইশিকা দেবীর হোমস্টেতে রাধুকে ডেকে পাঠায় এবং সেখানে দেবী আর ইশিকা রাধুর সামনে স্বীকার করে তারা বেশ কয়েকবার রানাকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু রানা তাতে মরেনি। রাধুও দেবী ও ইশিকাকে অবাক করে দিয়ে স্বীকার করে সেও কয়েকবার রানাকে মারার চেষ্টা করেছিল। সকালে অগ্নির কোয়ার্টারে হরিণ আর তার 2 সহকারী কনস্টেবল গিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর অগ্নিকে জিজ্ঞাসা করা হয়
সে কি কাউকে দেখেছিল? তাতে অগ্নি মনে মনে কিছু একটা বুঝতে পেরে সিকান্দারকে তুলে আনতে একটা কনস্টেবলকে পাঠায়। অগ্নি স্ট্রিক্টলি বলে দেয় সিকান্দারকে তার চাই, কিন্তু ফোর্স সিকান্দারের কোয়ার্টারে গিয়ে দেখে সেখানে কেউ নেই এবং কোয়ার্টার তালাবন্ধ। অগ্নি থানায় পৌঁছে ফরেন্সিক রিপোর্ট দেখে জানতে পারে কিছুদিন আগেই রানার রাইফেল থেকে গুলি চলেছিল এবং রানা যেদিন মারা যায় সেই রাতে প্রায় সন্ধ্যা 7:30 থেকে প্রায় 1 ঘন্টা ইশিকা কুহেলি পুলিশ স্টেশনেই ছিল। এই সব প্রমাণ দেখে অগ্নি রাধিকা এবং ইশিকাকে থানায় তুলে আনবে ঠিক করে। অগ্নি হরিণকে নিয়ে থানা থেকে বেরোতেই যাবে, ঠিক তখনই পিটার হন্ততন্ত হয়ে সেখানে এসে পৌঁছায়। হরিণ পিটারকে বের করে দিতে গেলে পিটার চেঁচিয়ে বলে ওঠে, ম্যাডাম, দেবিকা দত্তকে একজন ব্ল্যাকমেল করছে। সে সেদিন ননির দেবিকাকে 14 লাখ টাকা চেয়ে ফোনে ব্ল্যাকমেল করার বিষয়টা ভিডিও করে রেখেছিল, সেটাই এখন সে অগ্নিকে দেখায়। ননিকে দেখেই অগ্নি চিনতে পেরে যায় ননি আসলে কলকাতারই একজন শার্পশুটার। এর আগেও অনেক কেসে তার নাম পাওয়া গেছিল, তবে প্রতিবারই প্রমাণের অভাবে সে বেঁচে যায়। অগ্নি এবার ফোর্স নিয়ে মার্কেটের দিকে যায়, কারণ অগ্নি জানে ননি শপিং করতে ভালোবাসে। যথারীতি মার্কেটে তন্ন করে খুঁজে ননিকে পুলিশ ধরে ফেলে। এই ননি এতদিন অনেকবার অগ্নিকে ফলো করছিল। ননিকে থানায় এনে ইন্টারোগেট করলে ননি বলে দেয় দেবিকাই তাকে 10 লাখ দিয়ে রানাকে মারতে এখানে ডেকে এনেছিল, কারণ রানার নিলয় ও দেবীর একটা বিশেষ মুহূর্তের ফটো দিয়ে দেবীকে ব্ল্যাকমেল করছিল। দেবী নিলয়কে ভালোবেসে ফেললেও সংসার ভাঙার ভয় রাধিকা ইশিকাকে ছেড়ে যেতে কখনোই চায়নি, তাই দেবী নিলয়কে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু রানা তো ব্ল্যাকমেল করেই যাচ্ছিল, তাই দেবী বাধ্য হয় রানাকে মারার সুপারিশ দিতে। অগ্নি এবার সূত্রগুলো মেলাতে শুরু করে। তাতে এটা দাঁড়ায় যে দেবিকা ও তার বয়ফ্রেন্ড মিলে রানাকে মেরেছে এবং তাতে ইশিকাও হেল্প করেছে। তারপর রানার লেখা একটা পুরনো টাটা লেখা চিরকুট তার বডির কাছে ফেলে রেখেছে। এক্ষেত্রে রাধিকা হয়তো ইনোসেন্ট। ওদিকে দেখা যায় রাধিকা তার বাড়িতে রানার তাদের মেয়ের জন্য লিখে রাখা পুরনো সব চিরকুটগুলোকে একসাথে করে পোড়াতে থাকে। পুলিশ এক এক করে দেবিকা, রাধিকা ও ইশিকাকে থানায় তুলে আনে। অগ্নি তাদের ইন্টারোগেট করতে যেই শুরু করেছে তখনই অগ্নির বস থানায় এসে পড়ে। অগ্নিকে ইন্টারোগেশন বন্ধ করতে বলে দেয়। অগ্নি তার বসকে রিকোয়েস্ট করে 1 ঘন্টা সময় চায়। অগ্নি বলে তাকে 1 ঘন্টা সময় দেওয়া হলে সে 1 ঘন্টার মধ্যে কেসটা সলভ করে দেবে। ঠিক তখনই সিকান্দারও সেখানে এসে পৌঁছায়। সিকান্দারকে দেখেই অগ্নি তার বসকে বলে দেয় সেদিন তার ওপর অ্যাটাক এই সিকান্দারই করেছিল। জ্ঞান হারানোর আগের মুহূর্তে অগ্নি সিকান্দারের লাল ফিতেওয়ালা জুতো দেখে নিয়েছিল। এছাড়াও সিকান্দার অগ্নির কোয়ার্টারে কাগজপত্র সার্চ করেছে। সিকান্দার একটা অসুস্থ মানসিকতার লোক, তাই তাকে যেন এখনই অ্যারেস্ট করা হয়। কিন্তু এরপরই গল্পে আসে টুইস্ট। অগ্নির বস তাকে অবাক করে দিয়ে বলে সিকান্দার শুধু তার অর্ডার ফলো করেছে। অগ্নি জানতে চাই কার অর্ডার। তখন থানায় ঢোকে এসপি সাত্তকী সান্যাল। সিকান্দার ওনারই অর্ডার ফলো করছিল এতদিন। এসব দেখে অগ্নি বেশ ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে উনি কেন সিকান্দারকে তার পেছনে স্পাইং করতে বলেছিল। তার জবাব দেয় সাত্তকী নিজে। তার থেকে উঠে আসে যে সত্যিটা, যেটা এতক্ষণ আমাদের বোঝা সমস্ত ধারণাটাকেই উল্টে দেয়। সাত্তকী তার পকেট থেকে একটা ফটো দেখায়, যেটা দেখে সকলে তো হা হয়ে যায়। আসলে রানা যখন 2012 সালে কলকাতায় শুটিং ব্যাচে জয়েন করেছিল, তখনই সেই ব্যাচে অগ্নিও ছিল একজন। সম্ভবত সেখান থেকেই অগ্নি আর রানার মধ্যে প্রেমের সম্পর্কের সূচনা হয়। অগ্নির সাথে সাত্তকীর একটা সম্পর্ক থাকার কারণে তদন্তে গাফিলতির সম্ভাবনা হতে পারে, তাই অগ্নির এতদিনের করা সমস্ত ইনভেস্টিগেশন বাতিল করে অগ্নিকে সাসপেন্ড করা হয় এবং এই কেসের ফাইল সাত্তকীকে হ্যান্ডওভার বলে দেয় অগ্নির বস। রানা সিংহের মার্ডার কেসে এখন অগ্নি প্রাইম সাসপেক্ট। এর কারণ হলো অফিসিয়ালি তো অগ্নি রানা মারা যাওয়ার পরের দিন সকালে কুহেলিতে পা রেখেছে, তবে রানা মারা যাওয়ার সন্ধ্যায় কুহেলিতে উনি ঠিক কী করছিলেন। এবার সিন ফ্ল্যাশব্যাকে ফেরে। তাতে দেখা যায় 19 তারিখ সন্ধ্যায় রানা তার গাড়ি করে সিকান্দারকে তার কোয়ার্টারে ড্রপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর কিছুক্ষণ পর মাঝ রাস্তায় একজন রানার গাড়ির পথ আটকে দাঁড়িয়ে থাকে। রানা গাড়ি থেকে বাইরে নেমে দেখে সেটা আর অন্য কেউ নয়, এই ডিএসপি অগ্নি বসুই ছিল। তাহলে এরপর ঠিক কী হতে চলেছে? রানাকে তবে কে মারলো, কেনই বা মারলো? গল্প এবার কোন দিকে মোড় নেবে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।